শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব রসায়ন নন মেজর 1 কোর্সের আপনাদের দ্বাদশ অধ্যায় বিভিন্ন জৈব যৌগের পাঠ। ইতিমধ্যে এর উপরে আমি একটি ক্লাস আপনাদের আপলোড দিয়েছিলাম। তো আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি কভার পেজের উপরে দিয়ে রাখছি। এগুলো বিভিন্ন সালে আমাদের পরীক্ষায় আসছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ক্লাসের সিরিয়াল অনুযায়ী এটা ক্লাস 22 হয় আমাদের। তো যে জৈব যৌগের অসম্পৃক্ততার দুটি পরীক্ষা, এটা বিভিন্ন সময় আমাদের পরীক্ষায় আসছে। জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা এটা 19 সালে 21 সালে আসছে। বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন, তারপর ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী, অর্থাৎ এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব এগুলো বিভিন্ন বোর্ডে আপনাদের পরীক্ষায় আসছে। তো চলেন আমরা আসলে আলোচনাটা শুরু করি। তো প্রথমে যে কোয়েকশনটা আমরা রাখছি, জৈব যৌগের অসম্পৃক্ততা দুটি পরীক্ষা, এটা আমরা নবম দশম শ্রেণীতে পড়ছিলাম। সহজ একটা বিষয়। আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট যৌগগুলোকে আমরা বলি হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই যে কার্বন, যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন, মনে রাখবেন কার্বন কার্বন দ্বিবন্ধন ছাড়া অন্য কিছু থাকলে, যেমন কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এটা কিন্তু অসম্পৃক্ত না। তো কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যে যৌগগুলো আছে বা ত্রিবন্ধন বিশিষ্ট, তাদেরকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ বলি। এখন এই অসম্পৃক্ত জৈব যৌগগুলোকে আমি কিভাবে শনাক্ত করতে পারি, এটা প্রচলিত আমাদের দুইটা পরীক্ষা আছে। তো আমরা দেখি জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা। জৈব যৌগের অসম্পৃক্ততা শনাক্তকারী পরীক্ষা। তো একটু খেয়াল করেন, আমরা প্রথমে যে পরীক্ষাটা দিতে চাই সেটা হলো ব্রুমিন পানি পরীক্ষা। ব্রুমিন পানি পরীক্ষা অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে এমন কোন জৈব যৌগের মধ্যে যদি আমি ব্রুমিন পানি দিই, ব্রুমিনের বর্ণ হলো লালচে বাদামি বর্ণের, তখন এই ব্রুমিনের বর্ণ দূর হয়ে যাবে। অর্থাৎ এটার সাথে বিক্রিয়া করে ব্রুমিন বিক্রিয়া অংশগ্রহণ করবে। তখন যেমন আমি আপনাকে মনে করেন CH2 ডবল বন্ড CH2, এটার নাম ইথিন, এটার নাম কি ইথিন। এই ইথিনের মধ্যে যদি আমি ব্রুমিন পানি যোগ করি, এটা আমরা ক্ষারীয় মাধ্যমে ব্রুমিন পানি যদি যোগ করি, তাইলে কি হচ্ছে দেখেন, যেহেতু এটা কার্বন কার্বন দ্বিবন্ধন সুতরাং এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি এটার মধ্যে দিলাম, আমরা জানি এই জায়গায় একটা সিগমা একটা পাই বন্ধন, তখন এই পাই বন্ধনটা ভেঙে এই জায়গায় এক হাত খালি হবে, এই জায়গায় এক হাত খালি হবে, অর্থাৎ CH2 একক বন্ধন CH2, তখন Br আর কি Br। এই যে আপনি অ্যালকিন দিয়ে করে ফেলবেন, অ্যালকাইন এর প্রয়োজন না, অ্যালকাইন হলে দুই অণু ব্রোমিন দিতে হইতো আর কি। তো এই যে বলবেন যে ইথিন প্রোপিন বিউটিন যে কোনো কিছু হোক, যে ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা জৈব যৌগ এর মধ্যে আমি ব্রোমিন পানি দিলে ব্রোমিনের সাথে অ্যালকিনের বিক্রিয়ায় ব্রোমিনের বাদামি বর্ণ কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। অর্থাৎ এই যে বাদামি বর্ণ, মানে একটু পরে যে ব্রোমিনের যে লালচে বাদামি বর্ণ আছে, এটা কিছুক্ষণ পরে আর দেখা যাবে না। কেননা যেহেতু এটা অসম্পৃক্ত, তাই সে ব্রোমিন বিক্রিয়া অংশগ্রহণ করছে। আমি একটু বোঝানোর জন্য বলতেছি, এটা আপনাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না। যেমন ইথেন, এটার মধ্যে যদি আমি ব্রোমিন দিতাম তাইলে এটা নো রিঅ্যাকশন হইতো, কারণ এটা অ্যালকেন হলো ফেরাফিন, এটা অসম্পৃক্ত না, তাই তার মধ্যে ব্রোমিন দিলে ব্রোমিন তার সাথে বিক্রিয়া করে না, ফলে ব্রোমিনের বাদামি বর্ণ কি হয় না, দূর হয় না, এটা নো রিঅ্যাকশন হইতো, নো রিঅ্যাকশন। আচ্ছা যাই হোক, আমি ওই দিকে আর তুলনামূলক আলোচনায় আমাদের প্রশ্ন তেমন একটা আসে না। তো আপনি বলবেন যে অ্যালকিন একটা অসম্পৃক্ত জৈব যৌগ, এই অ্যালকিনের মধ্যে যদি আমি ব্রোমিন লালচে বাদামি বর্ণে ব্রোমিন পানি দিই, তাহলে ব্রোমিনের বর্ণ কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই যে লালচে বাদামি বর্ণ দূর হইলো, এইভাবে আমরা তার অসম্পৃক্ততা শনাক্ত করতে পারি। এই যৌগটার নাম যদি আমরা লিখতে চাই, 1 2 একের সাথে আছে 2 এর সাথে 1 2 হাইপেন ডাইব্রোমো 1 2 ডাইব্রোমো ইথেন, 1 2 ডাইব্রোমো ইথেন গেল একটা পরীক্ষা। এখন আপনি যদি জৈব যৌগের অসম্পৃক্ততা আরেকটা পরীক্ষা, এখন আপনার মনে করেন ব্রোমিন পানি নাই, তাইলে আপনি কি এটা শনাক্ত করতে পারবেন না? হ্যাঁ পারবেন। সেটাকে আমরা বলি বেয়ার পরীক্ষা বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, KMnO4 দ্বারা জারণ, অথবা এটাকে আমরা সংক্ষেপে বলি বেয়ার পরীক্ষাও বলা হয়, বেয়ার পরীক্ষা। আপনি এই পরীক্ষার মাধ্যমেও জৈব যৌগের অসম্পৃক্ততা শনাক্ত করতে পারবেন। কিভাবে করবেন মনে করেন, দেখেন CH2 ডবল বন্ড CH2,
এই যে অ্যালকিন আছে, এই অ্যালকিনের মধ্যে আপনি অ্যালকিনের জলীয় দ্রবণকে মানে পানি দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করবেন, KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমি ক্ষারের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে এই জায়গায় একটা জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। কি হবে? জাইমান অক্সিজেন। এই দুইটা এক অণু পানি একটা জাইমান অক্সিজেন মিলে আসলে আমি একটু দেখাইতে চাই, দুইটা OH উৎপন্ন করবে। OH এই দুইটা কি করবে? দুইটা OH উৎপন্ন করবে। এই OH গুলো এই জায়গায় এসে আক্রমণ করবে, কইরা গ্লাইকল উৎপন্ন করবে। স্যার দেখেন, CH2 একক বন্ধন, CH2, OH। আসলে হইছেটা কি যে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে যদি জারিত করি তাহলে এটা জাইমান অক্সিজেন হয়। এই জাইমান অক্সিজেন আর পানি মিললে দুইটা OH মূলক তৈরি করে এবং এই OH গুলা পাই বন্ধনে আক্রমণ করে, পাই বন্ধনের দুই হাত ভেঙে দুই জায়গায় দুইটা OH যুক্ত হয়। এটাকে আমরা বলি ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। এখন আপনি বলবেন যে স্যার এটা যে অসম্পৃক্ত আমি বুঝলাম কিভাবে? যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ, এটাকে আমরা গোলাপি বলি বা বেগুন, গোলাপি বর্ণ, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আপনি অ্যালকিনের মধ্যে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জারণ করেন দেখবেন কিছুক্ষণ পরে এই বর্ণটা থাকবে না। এই বর্ণহীন বা বর্ণ দূর হওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এই যৌগটা কি? অসম্পৃক্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ গেল। পরের যে আমাদের কোয়েশ্চনটা আছে, অ্যালকোহল কি? অ্যালকোহলের প্রস্তুতির দুইটি সমীকরণ লিখো। অ্যালকোহল কি? অ্যালকোহল প্রস্তুতির দুইটি সমীকরণ লিখো। আশা করি আমাদের অসম্পৃক্ততা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন আসেন অ্যালকোহল প্রস্তুতি। আপনাদের আমি নোট দিয়ে দিব, এখন শুধু মূল বিষয়গুলো আমি বুঝাই বললেই হয়। অ্যালকোহল, তা আমরা জানি অ্যালকোহলের কার্যকরীমূলক OH। অ্যালকোহলের কার্যকরীমূলক কি? OH। যে সকল অর্থাৎ OH কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে, এটা আমরা বলতে পারি। হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে, আমরা এইভাবে সংক্ষেপে বললে হবে। তো মনে করেন অ্যালকোহল, অ্যালকোহল এটা প্রথম ক্লাসে মনে সংজ্ঞার মধ্যে দেওয়া হয়েছিল যে হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট, হাইড্রোক্সিল গ্রুপ OH মাইনাস, হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে। অ্যালকোহল বলে। এখন আসেন এই অ্যালকোহলের দুইটা সাধারণ প্রস্তুতি আমরা লিখতে চাই। অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহলের প্রস্তুতি নবম দশম শ্রেণীতে এই বিক্রিয়াটা আমাদের পড়া ছিল, ইন্টারমিডিয়েটে তো ছিলই। মনে করেন আমরা যদি 1 নম্বর বলি, এটা অ্যালকাইল হ্যালাইড হতে, এই ইয়েটা শিখবো আমরা অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড হতে একটা প্রস্তুতি, অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল। স্যার আমরা এই বিক্রিয়াটা দেখবো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত কি? RH। আমরা জানি ওই যে মিথাইল, ইথাইল, প্রোপাইল এগুলোকে আমরা অ্যালকাইল বলি, আর X বলতে যে কোনো হ্যালোজেন। তো অ্যালকাইল হ্যালাইড হতে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। তাইলে আমরা আসলে একটা যে কোনো একটা ফিক্সড বিক্রিয়া লিখি। মনে করেন CH3 CH2Cl, এটা মনে করেন ইথাইল ক্লোরাইড, এটা হলো R আর এটা হলো X, অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, মানে এটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি বিক্রিয়া আমি জলীয় মাধ্যমে দিই, একুয়াস, AQ, ARQ, এই জায়গায় কিন্তু আমি AQ লিখছি, একুয়াস। এই জলীয় মাধ্যমে বিক্রিয়া দিলে আমার অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে, আর সাথে হবে লবণ, CH3 CH2OH, অ্যালকোহল, আর সাথে হবে কি? লবণ। এই যে NaCl আর এই অ্যালকোহল, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে জলীয় মাধ্যমে, যদি আমি অ্যালকোহলের মাধ্যমে দিতাম তাইলে কিন্তু অ্যালকিন লবণ পানি হইতো, এটা অন্য বিষয়, আমি এদিকে আর যাচ্ছি না। তো অ্যালকোহলের প্রস্তুতি আমরা
অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রস্তুত করতে পারি কিভাবে? অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটায়, এটা জলীয় মাধ্যমে কিউ দিচ্ছি আমরা, দিলে অ্যালকোহল এবং লবণ উৎপন্ন হবে। আশা করি আপনারা বুঝতে। অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ জলীয় মাধ্যমে বিক্রিয়া দিলে অ্যালকোহল এবং লবণ উৎপন্ন হয়। এখন 2 নম্বর বিক্রিয়াতে আমরা অ্যালকিনের মধ্যে সালফিউরিক অ্যাসিড যুক্ত করে, অর্থাৎ অ্যালকিন হতে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। অ্যালকিন হতে অ্যালকোহল, অ্যালকিন হতে অ্যালকোহল। খেয়াল করেন CH2 ডবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন। এটার মধ্যে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি, কি যোগ করি? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা স্যার, সালফিউরিক অ্যাসিডের সংকেত আসলে আমরা লিখি H2SO4। আমি বিক্রিয়ার সুবিধার্থে একটু সাজায় লেখার জন্য আমি কি এইটাকে এইভাবে লিখতে পারি না? দেখেন তো, HOSO3H আমি চাইলে লিখতেই পারি, সমস্যা নাই। আসলে তো H2SO3, কারণ আমার এটাকে বিক্রিয়াটা বুঝাইতে আমার সুবিধা হবে। সালফিউরিক অ্যাসিড আমি এটাকে এইভাবে লিখতে পারি। আমি একটু দিয়ে দিলাম HOSO3H, মানে সালফিউরিক অ্যাসিড। এটার মধ্যে যখন আমি সালফিউরিক অ্যাসিড দিব তখন অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। কি হয়? অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। তখন হবেটা কি আসলে বিক্রিয়ার ক্ষেত্রে? এই সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন গিয়ে এই জায়গায়, এই যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধনটা ভেঙে দুইজনের দুই হাত খালি হবে। এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, আর বাকি বাই সালফেটটা এই জায়গায় থাকবে। তো আমরা একটু দেখাই আসলে বিক্রিয়াটা। CH3 হইল, এক জায়গায় CH3 হইল, আর এই জায়গায় CH2O, মানে আমি মনে করি যে এই হাইড্রোজেনটা চলে গেছে, তো বাকি রয়েছে কি? এই হাইড্রোজেনটা এই জায়গায় চলে গেছে, এই যে CH3 হয়ে গেছে। আপনি মনে করেন এই হাইড্রোজেনটা এই পাই বন্ধন ভাঙার সাথে এই কার্বনের সাথে চলে গেছে, CH3 হয়ে গেছে। তাহলে বাকি রয়েছে কি? OSO3H। আমি এটা লিখে ফেলবো OSO3H। আপনি সরাসরি সালফিউরিক অ্যাসিড লিখলেও হইতো, কিন্তু তো আমি অ্যালকিনের মধ্যে সালফিউরিক অ্যাসিড যোগ করার কারণে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। এখন এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে আমরা কি করব? আর্দ্র বিশ্লেষিত করলে আমার অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। তাহলে দেখেন আমরা এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে আমি দুই ধাপে CH3 CH2O SO3 বন্ড SO3H প্লাস সালফিউরিক অ্যাসিড, মানে আমি এটা আর্দ্র বিশ্লেষিত করতে চাই। তো আমার অ্যালকোহল হওয়া উচিত স্যার এই যে ও আছে এর সাথে একটা H চলে আসুক, সমস্যা নাই, তাইলে তো আমার অ্যালকোহল হয়ে যাচ্ছে। CH3 CH2OH অ্যালকোহল, আর সাথে দেখেন এই জায়গায় একটা OH আছে, এই OH মনে মনে এই OH আর এই SO3H মিললে হবে কি? আবার সালফিউরিক অ্যাসিড হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত অ্যালকোহল আমি পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। আমি কি করব? অ্যালকিনের মধ্যে সালফিউরিক অ্যাসিড দেবো। তো এই সালফিউরিক অ্যাসিডটা আমি একটু গুছাইয়া লিখবো, HOSO3 লিখতে পারি স্যার। তো সালফিউরিক অ্যাসিড দিলে আপনি এটা লিখতে পারেন, অথবা সালফিউরিক অ্যাসিড দিয়ে লেখেন, আপনি যদি বুঝেন, আমার কোনো সমস্যা নেই। তখন অ্যালকাইল হাইড্রোজেন সালফেট হবে। মানে এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেট আমি কিভাবে লিখবো? যে এই যে পাই বন্ধন ছিল, এই পাই বন্ধনের একটাতে একটা হাইড্রোজেন চলে গেল মনে করেন, বাকি রইল বাইসালফেট। এই বাইসালফেট অনুটা আমরা SO3H এই আকারে লিখলাম, যে এই জায়গা থেকে হাইড্রোজেনটা চলে গেল, আর এই হলো বাইসালফেট অংশ লিখলাম। এখন এটাকে আর্দ্র বিশ্লেষিত করলে, মানে পানির সাথে বিক্রিয়া করলে, এই ও এর সাথে একটা H চলে আসলে এটা হলো অ্যালকোহল, আর SO3H আর OH এ মিললে হবে কি? সালফিউরিক অ্যাসিড। এই আমরা এইভাবে আসলে দুই পদ্ধতিতে অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আশা করি আপনারা এই প্রশ্নটার উত্তরও বুঝতে পারছেন। তাইলে আমরা এইটা পারলাম, এইটা পারলাম। আচ্ছা, মুছে ফেলে আমরা অ্যালকোহল প্রস্তুতি, অ্যালকোহল কি এর দুইটার প্রস্তুতিটা আমরা পারলাম। এখন আসেন আরো, মনে করেন আমি এই প্রশ্নটা পড়বো, সমস্যা নয়, ধারাবাহিকভাবে আমরা পড়তে পারি। এই যে বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? আমরা জানি ইথিন থেকে পলিথিন উৎপন্ন, এটা পলিমারকরণ বিক্রিয়া। বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? এই প্রশ্নটা আমরা একটু আগে পড়ে ফেলি, সহজ আছে। তো আসলে বেনজিনের প্রস্তুতি, তো পলিমার কাকে বলে? আমরা 9-10 স্যার পড়ছিলাম, আমি একটা এক্সাম্পল একটু দেখাইতে চাই। CH2 ডবল বন্ড CH2, এটা ইথিন, N সংখ্যক ইথিন। উচ্চ চাপ দিলে CH2 একক বন্ধন CH2,
হাত খালি হয় এভাবে এন এন, এটাকে আমরা বলি পলিথিন। মানে আমি বুঝাচ্ছি ছোট ছোট এন সংখ্যক ইথিন অণু আছে, এটাকে উচ্চ তাপ চাপ দিলে পাই বন্ধন ভেঙে একের সাথে আরেকটা যুক্ত হয়ে লম্বা বা বড় অণু গঠন করে, এটাকে আমরা পলিমার অণু বলি। এটা ছিল আমাদের ইথিন, এটা কি পলিথিন, ওই যে বাজারে আমরা পলিথিন পাই, এটাকে আমরা বলি পলিমার অণু। তাইলে এইগুলাকে বলি মনোমার, মনোমার থেকে পলিমার উৎপন্ন হয়। তা আপনাকে প্রশ্ন করছে বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? আমরা আসলে ইথাইন থেকে বেনজিনকে প্রস্তুত করতে পারি, মানে একাধিক ইথাইন অণু থেকে বেনজিন প্রস্তুত করতে পারি। যেহেতু একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে একটা বড় অণু তৈরি করি, সেজন্য এটাকে আসলে আমরা বলি বেনজিনকে ইথাইনের পলিমার। আমি যদি একটু হেডলাইনটা দিই, বেনজিন বেনজিনকে ইথাইনের পলিমার বলার কারণ, ইথাইনের পলিমার বলার কারণ আপনি হেডলাইনটা দিতে পারেন, দিয়ে তারপর আপনি তার প্রস্তুতিটা, যেমন আমরা ইথাইন অণু আপনি সংজ্ঞা দিলে দিতে পারেন যে পলিমার অণু যে বিক্রিয়া অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে বৃহদাকার বা পলিমার অণু গঠন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। তো এই যে ইথাইন অণু, এই ইথাইন অণুকে যদি আমি লৌহ নলের উপস্থিতিতে, লৌহ মানে আয়রনের উপস্থিতিতে, লৌহ নল অথবা আয়রনের সংকেত দিলেও হইতো, লৌহ নল, লৌহ নল অথবা আয়রন, আপনি লৌহ নল বাংলায় লিখতে পারেন অথবা ব্র্যাকেটে আয়রন খালি আয়রন দিলে হবে। আমরা 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি উত্তপ্ত করি, তাহলে আসলে কি হয়ে যাবে, বেনজিন উৎপন্ন হয়ে যায়। বেনজিনের গাঠনিক সংকেত নিশ্চয়ই আপনারা পারেন, এটা এইভাবে দিয়ে দিলেই হবে, একাধিক দ্বিবন্ধন। তো এইটাকে কার্বন আছে কয়টা, 3টা 6টা, তো এই জন্য আমি দিব 3 দুগুণে 6। এই যে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে একটা বৃহদাকার বা পলিমার অণু গঠন হলো, এই জন্য এটাকে আমরা বলি কি, বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয়। আপনি এই প্রভাবকটার পরিবর্তে যদি নিকেল প্রভাবক ইউজ করেন, আপনি দুইটাই দিতে পারেন। যে আমি যদি জায়গায় আয়রনের পরিবর্তে নিকেল প্রভাবক ইউজ করি, কি ইউজ করি, নিকেল, এই জায়গায় 3 অণু লাগবে, জাস্ট নিকেল প্রভাবক, তখন কিন্তু টেম্পারেচারটা আমার কম লাগবে, 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে এই জায়গায় বেনজিন উৎপন্ন হয়ে যাবে। একান্তরিত দ্বিবন্ধন 1 2 3, একটার পর একটা দ্বিবন্ধন। যেহেতু এই ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে এই বৃহদাকার অণু উৎপন্ন, সেই এই জন্য আমরা কি বলতে পারি, বেনজিনকে ইথাইনের পলিমারও বলতে পারি, এটা হলো ইথাইন। আচ্ছা, আসলে এটা বেনজিন প্রস্তুতির একটা বিক্রিয়ারে তারা একটা প্রশ্নটা সাজায় লেখছে আর কি, যে এরকম লেখা যায়। এখন আছেন আমরা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কিটোন অপেক্ষা এলডিহাইড অধিক সক্রিয়। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কিটোন অপেক্ষা এলডিহাইড অধিক সক্রিয়। আমরা কিটোন এবং এলডিহাইড জিনিসটা আগে বুঝতে হবে, তারপরে বুঝতে হবে যে কে সক্রিয়, কে আগে বিক্রিয়া অংশগ্রহণ করে। স্যার, কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায়, এখন নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে এটা, তো কিটোন এবং এলডিহাইড এই বিক্রিয়াটা আমরা দুই ভাবে দিতে পারি, একটা হলো স্টেরিক বাধার মাধ্যমে আর একটা হলো ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে। তো আমরা স্টেরিক বাধার মাধ্যমে এই বিক্রিয়াটা আসলে আপনাকে শেখাবো। কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া কিটোন অপেক্ষা এলডিহাইড অধিক সক্রিয় ব্যাখ্যা করো। আমি আপনাদের একটা নোট দিব, আমি একটু উত্তরটা একটু দেখাই দিতে চাই, যে এলডিহাইড এবং কিটোন আগে আমরা চিনব এবং এই দুইটার মধ্যে কোনটা অধিক সক্রিয় সেটা আমাকে জানতে হবে। তো দেখেন, এই যে দেখেন স্টেরিক বাধা, আমি স্টেরিক বাধার মাধ্যমে ব্যাখ্যাটা আপনাদের বুঝিয়ে দেবো। আর একটা আছে ইলেকট্রনীয় প্রভাব, তো আমরা স্টেরিক বাধার মাধ্যমে ব্যাখ্যাটা দিলেই হবে। যে একবার শেষ লাইনটা, এই জন্যই এলডিহাইডের সক্রিয়তা কিটোন অপেক্ষা কি বেশি। এখন চলেন আসলে আমরা শুধু এই প্রশ্ন না, এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে যাতে আপনারা আনসারটা করতে পারেন, ওইভাবে আমি আলোচনাটা করব। চলেন আগে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া কিটোন অপেক্ষা এলডিহাইড অধিক সক্রিয় এই জিনিসটা আমরা ব্যাখ্যা করি। এখন আপনি আসলে কিটোন আর এলডিহাইড চিনেন কিনা সেটাই বল। দুইটাই আসলে কার্বনিল মূলক বিশিষ্ট যৌগ, কার্বনিল গ্রুপ থাকে, তাদের মধ্যে একটু পার্থক্য আছে, কোনটা কিটোন কোনটা এলডিহাইড। স্যার একটু দেখেন, যেমন CHO, এটা হলো মিথানেল বা ফর্মালডিহাইড বলি, এক কার্বনের এলডিহাইড, এই যে এলডিহাইড। আর কিটোন হইল, আমি যদি গাঠনিক সংকেত দিয়ে দেখাই,
CH3 CH3। এই যে এটার মধ্যে কার্বনের গ্রুপ আছে। এখন আমি যদি এটার গাঠনিক সংকেত লিখতে চাইতাম, এটা হলো ফর্মালডিহাইড, মানে এলডিহাইডের প্রথম সদস্য, আর এটা হলো কিটোন। এখন আপনাকে বলছে যে কিটোনের সক্রিয়তা কম, এলডিহাইডের সক্রিয়তা কি বেশি। স্যার এই জায়গায় আমি যদি আরেকটা এলডিহাইড, এক কার্বন অতিরিক্ত এলডিহাইড বলতে CH3 CHO, হ্যাঁ CHO, এটা কিন্তু একটা এলডিহাইড। আমি আপনাকে, হ্যাঁ এটা হলো এলডিহাইডের প্রথম সদস্য, যে ফর্মালডিহাইড বা মিথানেল, এটাও এলডিহাইড। এখন এলডিহাইড আসলে আমরা চিনবো কিভাবে? মূল বিষয়টা হলো CHO থাকা লাগবে। CHO, এই অংশটা CHO, এই অংশটা CHO। কিন্তু কিটোন হইল এই কার্বনিল মূলকের সাথে দুই পাশে দুইটা আর থাকা লাগবে। কি থাকবে? আর, একটা আর, এই একটা আর। কিন্তু এলডিহাইডে একটা আর থাকতে পারে, দুইটা আর থাকা সম্ভব না। এইটাই মূল বিষয় স্যার। কার্বনিল গ্রুপের সাথে দুইটা আর থাকলে এটা হবে কি? কিটোন। দেখেন ArCOR, এই জায়গায় এই এক কার্বন বিশিষ্ট যে এলডিহাইড আছে এটার মধ্যে কোনো আর নাই, কিন্তু দুই কার্বন বিশিষ্ট যে এলডিহাইড এটার মধ্যে একটা আর, তা সর্বোচ্চ একটা আরই থাকতে পারে, আর একটা আর থাকার সুযোগ নাই। তাইলে আমরা আসলে বুঝতে পারতেছি যে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়ায় কিটোন অপেক্ষা এলডিহাইড অধিক সক্রিয়। কেন? আপনি এখন ওইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এই দুইটা এলডিহাইডই। আচ্ছা, এখন আমি যে কোনো একটা এক্সাম্পল আপনাকে দেখাই। কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়ায় আমি শর্টকাট একটু লিখে ফেলি যে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়ায় কিটোন অপেক্ষা এলডিহাইডের সক্রিয়তা বেশি, এলডিহাইড অধিক সক্রিয়। অধিক সক্রিয়, এটা আমাদের হেডলাইন। অধিক সক্রিয়, কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়ায় কিটোন অপেক্ষা এলডিহাইড অধিক সক্রিয়। স্যার আমি আপনাকে মনে করেন একটা এলডিহাইডের কথা বললাম, মনে করেন এই মিথানেল অথবা ইথানেল, যে কোনো একটা বিষয়, আমি এই তিনটা দিয়ে আপনাকে বিষয়টা আসলে বুঝাই দিই। মনে করেন আপনি মিথানেলের কথা বলছেন, মিথানেল এটা একটা এলডিহাইড। আবার এইটাও একটা এলডিহাইড। এখন প্রশ্ন, স্যার আমি এই এলডিহাইডের কথা কেন বলতেছি? যদি কখনো প্রশ্ন আছে যে মিথানেল অপেক্ষা ইথানেলের সক্রিয়তা বেশি কিনা কম, সেটার জন্য আপনার হয়ে গেল মনে করেন এটা CH3। আরেকটা মনে করেন আমরা কিটোনের কথা বলতেছি, কিটোন CH3 CH3। আমাদের প্রশ্ন কিন্তু কিটোন আর এলডিহাইড এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে আমি এক্সাম্পল দিলে হইতো, কিন্তু এই প্রশ্নটা অনুরূপভাবে আসতে পারে যে এই দুইটা এলডিহাইডের মধ্যে কোনটা অধিক সক্রিয়, যাতে আপনার সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য আমি আসলে বুঝাই দিচ্ছি। এখন আমাদের বিক্রিয়াটা আসলে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়া, কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক বিক্রিয়া। নিউক্লিওফাইল খাড়া ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নগুলো হলো নিউক্লিওফাইল। এখন আপনার প্রশ্ন হয়েছে স্যার এই জায়গায় বিক্রিয়াটা কখন ঘটবে? দেখেন এই কার্বনিল গ্রুপের কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার ফলে এই পাই ইলেকট্রনটা অধিকাংশ অক্সিজেন নিয়ে যাবে, ফলে এটা মাইনাস হয়, এটা হবে প্লাস। বিষয়টা একটু বুঝেন। সেম ঘটনা এই জায়গায়, যে অক্সিজেন এবং কার্বনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে অক্সিজেন পাই ইলেকট্রন নিয়ে যায়, ফলে সেটা হয় মাইনাস, সেটা আংশিক প্লাস হয়। সেম ঘটনা, এই জায়গায় হবে মাইনাস, এই জায়গায় হবে কি? প্লাস। এখন আমি যে কোনো একটা এক্সাম্পল আপনাকে আমি দিই। মনে করেন এইটাই এক্সাম্পল, একটাই কিটোন আর একটা, এই কিটোন একটা এলডিহাইডের মধ্যে কে দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করবে? স্যার এই যে বিক্রিয়াটা ঘটবে আসলে কি জানেন? ওই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা কেন্দ্রাকোষী, মানে কেন্দ্রের মধ্যে কোনো একটা প্রতিস্থাপকিয়া যুক্ত হবে। তো কেন্দ্রের মধ্যে কারা হয়? যারা মাইনাস চার্জ যুক্ত, মাইনাস চার্জ যুক্ত। মনে করেন এই জায়গায় Cl মাইনাস আছে, 4x মাইনাস আছে। এখন
এই হইলো এলডিহাইড, এই হইলো কেটোন। ওর প্রশ্ন হলো কে আগে তার সাথে যুক্ত হবে না ওর সাথে যুক্ত হবে। মনে করেন এই জায়গায় আছে এটার নাম ইথানেল, এলডিহাইডের একটা সদস্য ইথানেল। এটা কথা আমরা বাদিয়ে দিলাম। আর এটা আছে কিনা প্রপানোন, প্রপানোন, এলডিহাইডের নামে শেষে নুন লাগে। এখন আমরা যখন কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়া দিব, কে দ্রুত বিক্রিয়া দিবে? আমার কি এলডিহাইড আগে দিবে না কিটোন আগে দিবে, সেটাই বড় প্রশ্ন। এখন আসলে আমরা বলতেছি যে না, এলডিহাইড আগে বিক্রিয়া দিবে। প্রশ্ন হলো কেন? স্যার এই জায়গায় স্টেরিক বাধার একটা বিষয়। কি স্টেরিক বাধা? একটু খেয়াল করেন। CH3, এই যে Cl মাইনাসটা যখন এই জায়গায় আসবে, তখন এই যে অ্যালকাইল গ্রুপ আছে, এই জায়গায় একটা বড় গ্রুপ একটা ছোট গ্রুপ, এই জায়গায় যদি গ্রুপগুলো বড় হয় তাহলে এই ক্লোরাইড সহজে কার্বনের সাথে যুক্ত হইতে মানে প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনি যদি এই জায়গায় দেখেন CH3, অর্থাৎ আমরা কাজ হইলো Cl মাইনাসটা এই জায়গায় গিয়ে ঢুকতে চায়। Cl মাইনাসটা একটা Cl মাইনাসই আছে, একাধিক দেওয়ার দরকার নাই। যে আমরা বুঝাইতে যাচ্ছি যে কোনটা আগে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ Cl মাইনাসটা কোথায় গিয়ে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি, সে এই দিকে আসবে না এই দিকে যাবে। আমরা বলবো স্টেরিক বাধার কারণে, যে এই কার্বনের সাথে যে অ্যালকাইল আছে একটা বড় গ্রুপ, এই আর একটা বড় গ্রুপ, ফলে আসলে তো আমরা একটু বন্ধনটা দূরে দূরে দেখাইছি। এখন এটা তো কার্বনের সাথে এই মিথাইলগুলো যুক্ত আছে, ফলে এই রাস্তাটা কি হবে? সংকুচিত হবে। Cl মাইনাস এই জায়গায় সহজে প্রবেশ করতে পারবে না। এই জায়গায় একটা বড় গ্রুপ আর একটা কি ছোট গ্রুপ, ফলে এই জায়গায় ক্লোরিন যুক্ত হওয়ার প্রবণতাটা কি বেশি, মানে Cl মাইনাস বা যে কোনো মাইনাস আয়ন এর যুক্ত হওয়ার প্রবণতা বেশি। অর্থাৎ আমার বিক্রিয়া ঘটাইবে দ্রুত হইলো এইটা। দেখেন আপনারা বুঝছেন কিনা? স্যার আমি বলছি যে এলডিহাইডের মধ্যে দেখেন একটা অ্যালকাইল গ্রুপ, একটা বড় গ্রুপ আর একটা ছোট গ্রুপ, মানে হাইড্রোজেন। কিন্তু কিটোনের সময় দুইটা বড় বড় গ্রুপ। তখন এই যে ক্লোরিন যখন এইদিকে ঢুকতে দেব, তখন এই গ্রুপগুলো বাধা দিবে, কারণ বড় গ্রুপ তো, এটা সংকুচিত স্টেরিক বাধা, এটাকে বলে আসলে স্টেরিক বাধা। কিন্তু এই জায়গায় একটা গ্রুপ যুক্ত থাকার কারণে আর একটা গ্রুপ ছোট থাকার কারণে এই জায়গায় রাস্তাটা একটু বড় আছে, ক্লোরাইড দ্রুত গিয়া এই, যেহেতু এটা মাইনাস আর এটা কি প্লাস, তখন সে আসলে এই জায়গায় যুক্ত হইয়া কি করবে? যৌগ গঠন করবে। এর মানে কি কে আগে বিক্রিয়া অংশগ্রহণ করতেছে? এলডিহাইড। সুতরাং এলডিহাইডের সক্রিয়তা বেশি আর কিটোনের সক্রিয়তা কি কম। আশা করি বুঝতে পারছেন। স্যার আমি আবার একটু বলি যে কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়ায় কে কিটোন অপেক্ষা অধিক সক্রিয় কেন? যে এলডিহাইডের যে কার্বনিল গ্রুপ এর সাথে সর্বোচ্চ একটা অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, কিন্তু কিটোনের কার্বনিল গ্রুপের শুধু দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে। এই দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকার কারণে কেন্দ্রে যখন কার্বনের মধ্যে যখন কোনো নিউক্লিওফাইল যুক্ত হতে যাবে বা যে কোনো মাইনাস আয়ন, তখন সে স্টেরিক বাধার কারণে সহজে প্রবেশ করতে পারবে না, কিন্তু এই এলডিহাইডে প্রবেশ করতে পারবে। এজন্যই তার সক্রিয়তা বেশি আর তার সক্রিয়তা কি কম। বিষয়টা বুঝছেন? মানে এই ক্লোরাইড এই জায়গায় দ্রুত যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই জায়গায় রাস্তা খালি আছে, সে দূর দিবে, এই জায়গায় যাইতে পারবে না, তারা তাকে কি করবে? বাধা দিবে। এই হইলো আমার আসলে এই প্রশ্নের উত্তর। এখন আপনাকে যদি আরেকটা প্রশ্ন কেউ করে ফেলে যে মিথানেল এবং ইথানেলের মধ্যে কোনটা অধিক সক্রিয় স্যার, মানে এলডিহাইডের দুইটা যৌগ দিয়া বলে যে কোনটা অধিক সক্রিয়, একটু দেখেন। এই CHO এইটা এবং CH3CHO, এইটা হলো মিথানেল আর এটা হলো ইথানেল। এই দুইটার মধ্যে কোনটা অধিক সক্রিয়? দুইটা এলডিহাইড, তো কোনটা আগে বিক্রিয়া অংশগ্রহণ করবে? এই প্রশ্নটা তো আপনাকে দিতে পারে। দেখেন স্যার এটা কেমনে ব্যাখ্যা দিবেন। ওই যে সেম এই আমি আঁকছি আমার মিথানেল, ইথানেল একটা চিত্রটা আঁকি আমি, H আর এই জায়গায় হলো CH3। খেয়াল করেন স্যার কেন্দ্রাকোষী দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে, এখন মনে করেন এই জায়গাটা Cl মাইনাস আছে কেন্দ্রাকোষী বিকারক। আমরা জানি কি হবে, বিক্রিয়াটা কেমনে ঘটে, যে এই কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে সে মাইনাস সে হবে কি প্লাস, সে মাইনাস সে হবে কি প্লাস। এখন আমার Cl মাইনাসটা এই জায়গায় আগে যাবে না এই জায়গায় আগে যাবে, এটা আমি দেখাইতে চাই। দেখেন তো স্যার এই জায়গায় যে গ্রুপ আছে, এটা ছোট গ্রুপ, এটা ছোট গ্রুপ, এটা বড় গ্রুপ আর এটা ছোট গ্রুপ। এর মানে এই Cl মাইনাসটা সহজেই এই জায়গায় যুক্ত হইতে পারবে, কারণ এর স্টেরিক বাধা কম, এই জায়গায় স্টেরিক বাধা কি তুলনামূলকভাবে বেশি। এর ফলে সক্রিয়তা কার বেশি হবে?
মানে মিথানলের সক্রিয়তা বেশি, সক্রিয়তা মিথানলের বেশি হবে আর ইথানলের কি হবে, কম হবে। আশা করি আপনারা এই প্রশ্ন উত্তরটা পরীক্ষায় আসলে আপনারা দিতে পারবেন। আমি যে একটু মিথানল এবং ইথানলের বিষয়টা, যে HCH এক কার্বন বিশিষ্ট এবং CH3CHO 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এখন আমি আপনাদের গাঠনিক সংকেত দেখাইলাম যে মিথানলের মধ্যে 2টা হাইড্রোজেন আছে আর ইথানলের মধ্যে একটা কি আছে, একটা হাইড্রোজেন একটা মিথাইল। এখন আমরা বলতেছি যে কোনো কেন্দ্রাকর্ষী বিকারক মানে মাইনাস, আমি Cl মাইনাস দিয়ে বুঝাইছি, এটা X মাইনাস হইতে পারে, OH মাইনাস হইতে পারে। এখন এই Cl মাইনাস কোথায় আগে প্রবেশ করবে, এই জায়গায় দিতে পারবে না এই জায়গায় দিতে পারবে, উত্তর হলো এই জায়গায় দিতে পারবে, কারণ এই দুইটা হাইড্রোজেন ছোট ছোট, এই জায়গায় স্টেরিক বাধা কম, কিন্তু এই দুইটার মধ্যে এটা বড় বিদায় সে তুলনামূলক একটু বেশি বাধা দিবে। এই জন্যই এদের মধ্যে এটা সক্রিয়তা বেশি আর এটা সক্রিয়তা কি কম, অর্থাৎ এটা দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করবে। তা আমরা কিন্তু দুইটা প্রশ্ন উত্তর আসলে আলোচনা করে ফেলছি। একটা হলো যখন আমার কিটোন আর এলডিহাইড হইব তখন বুঝবো যে কিটোনের সক্রিয়তা কম, এলডিহাইডের সক্রিয়তা বেশি। এখন দুইটা এলডিহাইড দিয়ে যদি আমাকে বলে তাইলে আমরা এই ব্যাখ্যাটা দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন যে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী, মানে দুইটা অ্যাসিড, এই অ্যাসিডের মধ্যে কোনটা অধিক শক্তিশালী আর কোনটা কম শক্তিশালী, এটা আমরা একটু দেখব। চলেন আমরা তাইলে দেখি ক্লোরো ইথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক শক্তিশালী। যেহেতু এটা অ্যাসিডের প্রশ্ন আসছে তাইলে আসবে আসলে যে কোন অ্যাসিডটা অধিক শক্তিশালী, এটাই আমাদের প্রশ্ন আসলে। ক্লোরো ইথানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটা অধিক শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিড। আমি আপনাদের এটা নোট দিয়ে দিব, এগুলা একটু পরে নিলে আশা করি বুঝতে পারবেন। তা আমাদের এই প্রশ্নটা কি, এখন আমরা যে প্রশ্নটা আলোচনা করব, কভার পেজের মধ্যে আপনাদের যে নোট দিব, কভার পেজে কিন্তু এই সবগুলো প্রশ্ন লেখা আছে। এখন পুরোপুরি না দেখতে পারলেও কভার পেজ থেকে দেখতে পারবেন যে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক সক্রিয়। স্যার প্রশ্নটা একটু খেয়াল করেন, ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড ও ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা, ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা। আচ্ছা, আমরা আসলে এই দুইটার মধ্যে কোনটা বেশি কোনটা কম এটা আমি দেখাইতে চাই। তা আপনি আগে ইথানোয়িক অ্যাসিড কোনটা সেটা আপনি চিনেন কিনা দেখেন। অ্যাসিড কারা হয়, যারা জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে, আর তীব্রতা নির্ভর করে কিসের উপর, যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। দেখেন CH3CO, এইটা হলো ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড। এবং ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এই জায়গায় হবে Cl, এই যে তিনটা হাইড্রোজেন আছে না তার সাথে মনে করেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে CH2COH। আমি একটু বোঝার সুবিধার্থে আমি আপনাকে বলি, ক্লোরো ইথানোয়িক অ্যাসিড আমরা এটাকে এইভাবে বলবো যে এই যে তিনটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনে একটা যখন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হইল তো এটা ক্লোরো ইথানোয়িক অ্যাসিড আর এটা হলো ইথানোয়িক অ্যাসিড। এখন এদের মধ্যে কোনটা আসলে তীব্র অ্যাসিড কোনটা মৃদু অ্যাসিড আপনি একটু দেখেন। অ্যাসিড আসলে CH3COH এগুলাকে আমরা অ্যাসিড বলি কেন, যারা এটা মৃদু অ্যাসিড এগুলা এরা পানিতে বিয়োজিত হইয়া কি করে CH3COH অ্যাসিডেট আয়ন আর H+ আয়ন উৎপন্ন করবে। সেম ঘটনাটা এই ক্ষেত্রেও আমি যদি ক্লোরো ইথানোয়িক অ্যাসিড বলি, Cl দিয়ে দিলাম CH2COH, এটাও পানির মধ্যে দিলে আমাকে Cl CH2COH সাথে H+। স্যার এই জায়গায় একাধিক হাইড্রোজেন থাকলেও অ্যাসিডের হাইড্রোজেন আসলে এই যে COOH এর মধ্যে যেটা থাকবো, COOH এর মধ্যে যে হাইড্রোজেন থাকবো এটাই আসলে অ্যাসিডের হাইড্রোজেন বোঝায়। এখন এদের মধ্যে কোনটা প্রশ্ন হইলো ও হাইড্রোজেন ত্যাগ করবে ও হাইড্রোজেন ত্যাগ করবে, কে দ্রুত দিতে পারবে, তার সক্রিয়তায় আসলে কি বেশি। তাইলে চলেন এই দেওয়াটা আসলে কার উপর নির্ভর করে, আমরা যদি একটু গাঠনিক সংকেতের বিষয়টা একটু খেয়াল করি। মনে করেন ইথানোয়িক অ্যাসিড,
ও এইচ, এই যে সি ডবল এইচ, আর এই যে দেখেন স্যার এটা হলো আমার ইথানোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত। আর এই জায়গায় মনে হয় আমি ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের কথা বলতেছি। এইচ, এই যে একটা ক্লোরিন আছে সাথে সি ডবল বন্ড ও এইচ। আমি গাঠনিক সংকেত দিয়ে আপনাদের বিষয়টা ক্লিয়ার করতে চাই। এই যে ইথানোয়িক অ্যাসিড আর ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, কে দ্রুত প্রোটন ত্যাগ করবে, এই লজিকটা দেখাইতে পারলে আপনি বুঝতে পারবেন যে দ্রুত ত্যাগ করতে পারবে তার সক্রিয়তাটা আসলে কি বেশি। স্যার এখন দেখেন আমরা জানি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি, মানে সে তার নিজের দিকে কি করে ইলেকট্রন টেনে নিয়ে আসে। এই জায়গায় হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কম, যার ফলে ক্লোরিন কি করতেছে দেখেন যে ক্লোরিন এই যে শেয়ারকৃত ইলেকট্রন আছে সে তার নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে এই কার্বনের অভাব দেখা দিবে। তখন সে কি করবে, এই কার্বন থেকে ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসতে চাবে, তার ফলে এই জায়গা থেকে ইলেকট্রন এদিকে আসবে, অর্থাৎ এই ইলেকট্রনটা এই ক্লোরিন মুখী হয়ে যাচ্ছে, ফলে এই বন্ধনটা দ্রুত ভেঙে এইচ প্লাস আয়নটা কি হয়ে যাবে, নির্গত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, ওই যে আমার ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে, তো ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে এই জায়গায় যদি কোনো ইলেকট্রন দাতা গ্রুপ থাকতো তাইলে কিন্তু তার সক্রিয়তা কমতো, কিন্তু এই জায়গায় কি হয়ে যাচ্ছে, প্রোটন ত্যাগের প্রবণতাটা বেড়ে যাবে। কিন্তু এই জায়গায় দেখি বুঝলাম যে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড যেটা, যে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই ক্লোরিন কি করছে, এই শেয়ারকৃত ইলেকট্রন যুগল তার নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে এই কার্বনের ইলেকট্রনের অভাব দেখা দিবে। ও কি করবে, ওই জায়গা থেকে আবার ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেবে, ফলে এই অক্সিজেনের অভাব দেখা দিবে, তখন সে আবার নিয়ে আসতে চাবে, ফলে এই বন্ধনটা মানে OH বন্ধনটা সহজেই ভেঙে যাবে, অর্থাৎ এইচ প্লাস প্রোটন ত্যাগ করার প্রবণতা তার বেড়ে যাবে। কিন্তু আমি যদি ইথানোয়িক অ্যাসিডের কথা বলি, ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের আসলে অ্যাসিডের তীব্রতাটা তো নির্ভর করে যে OH বন্ধন ভাঙার উপর, কে কত তাড়াতাড়ি এই বন্ধনটা ভাঙবে, এটা দ্রুত ভেঙে গেছে বলে তার তীব্রতা বেশি। এখন এই জায়গায় এই বন্ধন ভাঙার প্রবণতাটা একটু কম। প্রশ্ন হলো কেন, দেখেন এই যে মিথাইল গ্রুপ, এই টোটালটা মিথাইল গ্রুপ, এই জায়গায় কোনো ওই যে ক্লোরিনের মতো কোনো তড়িৎ-ঋণাত্মক পরমাণু এই জায়গায় যুক্ত নাই, যার ফলে এই মিথাইল গ্রুপটা সে একটা ইলেকট্রন দাতা গ্রুপ, সে কি করে এই কার্বন থেকে ইলেকট্রন নেয় না, আগে কিন্তু ক্লোরিনে ওই জায়গা থেকে নিয়ে গেছে, ফলে এই জায়গা থেকে নিয়ে গেছে, ফলে তাদের অভাব দেখা দিছিল, এই কার্বনের ইলেকট্রনের অভাব দেখা দিছিল। কিন্তু এই জায়গায় এই মিথাইল গ্রুপ বরঞ্চ তাকে আরো ইলেকট্রন দেয়, মানে ইলেকট্রন দাতা হিসাবে কাজ করতে পারে। ফলে এই যে যখন তার মধ্যে ইলেকট্রন, এই কার্বনকে আগে কি করছে, এই কার্বন থেকে ইলেকট্রন নিয়ে গেছে, ফলে এই বন্ধনগুলোর মধ্যে টানা পোড়ান শুরু হয়েছে, ভেঙে গেছে। কিন্তু এই জায়গায় ক্লোরিনের ওকে ইলেকট্রন দিচ্ছে, ফলে তাদের তড়িৎ-ঋণাত্মকতা এটা মাইনাস আর এটা কি প্লাস, ফলে আগে তো এই ইলেকট্রনের অভাবের কারণে বন্ধনটা দ্রুত ভাঙছে, কিন্তু এই জায়গায় ইলেকট্রন দাতা গ্রুপ থাকার কারণে এই বন্ধনের মধ্যে মানে OH বন্ধনের মতো আগের মতো আর প্রভাব পড়ে না, যার ফলে এই মিথাইল গ্রুপ ইলেকট্রন দেওয়ার কারণে তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে ইলেকট্রন থাকে, অর্থাৎ ইলেকট্রন বন্ধন ভাঙার প্রবণতা তা অপেক্ষা তার কি হয়, কম হয়। তাই এটা মৃদু অ্যাসিড আর এটা কি তীব্র অ্যাসিড। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।